আর সেই উঠতি তারকা হলো বিন্দিয়া। তুমি দাঁড়াও বর্মা, তুমি অনেক বড় ভুল করেছো আমাকে এই ফিল্মটা থেকে বের করে। আমি তোমাদের দুজনকে ছাড়বো না। তুমি গুলি চালানোর শব্দ শুনেছো? ওই মেয়েটা ডাইরেক্টর বাবুকে গুলি করে দিয়েছে। এখন আনন্দ বর্মা ইওর অনার সেই ব্যক্তি যে ওনার স্বপ্নকে বাস্তবে পরিণতি দিতে চলেছিল, ও তাকেই হত্যা কেন করবেন? আমি বিন্দিয়ার মতো স্টার এনে দিয়েছিলাম ওনাকে, আর এখন কেউ টাকা না দিলে মাথা তো গরম হবেই স্যার। ইওর অনার, ওই রাতের অতিথি তালিকায় এরকম একজনের নাম রয়েছে যাকে এখনো পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদ করিনি। আপনারা এখানে? অ্যাকচুয়ালি আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। ওকে, আগে আমি জানি না রওনক কোথায়। ইনফ্যাক্ট আমি নিজে ওকে অনেকবার ফোন করার চেষ্টা করি, কিন্তু দেখুন আমি দেখান না, অনেকবার ফোন ট্রাই করেছি। আপনি কি এটাও জানেন না যে ওনার গাড়িটা কোথায়? না, আমি জানি না। কোনো ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এইটুকু জানি যে ওর বাড়িতে নেই, কারণ ওকে খোঁজার জন্য আমি ওর বাড়িতে গিয়েছিলাম, তখন ছিল না। তাহলে আপনি পুলিশে রিপোর্ট করেননি কেন? আগে আমার মনে হয়নি যে ব্যাপারটা এতটা সিরিয়াস। এই ও তো জানে না বলুন ভাই, কেন ওকে এত জিজ্ঞাসা করে যাচ্ছ তখন জাস্ট থেকে? 1 মিনিট স্যার। হ্যাঁ জান। হ্যাঁ বলুন। তুই ওর সাথে ফ্লার্ট করছিস? আরে বলুন ভাই, আমি কোনো ফ্লার্ট টাট করিনি। এত সুইট একটা মেয়ে, আমি জাস্ট একটু এই টকিং করছিলাম আর কি। ওসব কথা বলো না। তোমার লাগেনি তো? হ্যাঁ আমি ঠিক আছি। তুই ঠিক আছিস? শ্রমণ, ওই দেখ। কাউকে পেলি? না বরুণ ভাই, তুমি পেলে? এই যে শকুনি মামা। বিপ্লেস, তুই এখানে কি করছিস? তাও এডিটিং রুমে? হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট বরুণ ভাই। ও তো মিউজিক ডিরেক্টর, মানে ওই তানসেন। তো মিউজিক ডিরেক্টরের কাজ তো হচ্ছে ওই লম্বা লম্বা সুর মেলানোর, আর এডিটরের কাজ হচ্ছে কাটার, মানে হচ্ছে কি ওই ফিল্ম কাটার। তুই এখানে কার ফিল্ম কাটার জন্য এসেছিস বস? হ্যাঁ, এডিটর সন্দীপ আমার বন্ধু, ওর সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম। তুমি এখান থেকে কাউকে পালাতে দেখেছো বা কোনো আওয়াজ শুনেছো? না তো। আরে আপনারা ঠিক আছেন তো? আই এম সো সরি, জানি না অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো। শিল্পা দেবী, আমরা তো বেঁচে গেছি, আর ভালো হয়েছে আপনি আমাদের থেকে দূরে ছিলেন। হ্যাঁ, কিন্তু কেউ আপনাদেরকে মারার চেষ্টা কেন করবে? আছে তো কারণ। আমরা রনকের পেছনে পড়ে আছি, আর কেউ আমাদের পেছনে পড়ে আছে। রনক? কিন্তু রনকের এই ঘটনার সাথে কি সম্পর্ক থাকতে পারে? দাবে, ওই যে আরো একবার ফরেন্সিকের রিপোর্টটা পরীক্ষা করতে বলেছিলাম, ওটা কি হলো? আচ্ছা, ব্যালিস্টিক রিপোর্ট থেকে একটা খোঁজ নে যে যখন এত কাছ থেকে গুলি চালানো হয়েছিল, তো গুলিটা শরীরের ভেতরে কিভাবে থেকে গেল। এক্সিট পয়েন্টও খুঁজে পাওয়ার কথা। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। থ্যাংক ইউ বস। কপাল জোরে বেঁচে গেছি বস আমরা, নাহলে আজ আমরা শ্মশান ঘাটে চলে যাচ্ছিলাম পুরো। স্যার, আমাদের উপর কেউ প্রাণঘাতী আক্রমণ করেছে। বলুন ভাই, কেউ কি? কেউ কি? বলো রনক কি আসল হারামজাদা? ওই হারামজাদা আমাদের উপর হামলা করেছে। ওই যে শুটিংয়ের জন্য বড় বড় লাইট গুলো হয় না, ওইটা আমাদের উপর ফেলে দিয়েছে বস। ভাগ্য ভালো বেঁচে গেছি বস। এটা কিন্তু চিন্তার বিষয় বলুন। যদি এই রনক হত্যাকারী হতো, তাহলে ও নিজের গাড়িটা ওই পার্কিং এ ছেড়ে দিয়ে কেন চলে যেত? আর যেরকমটা তোমরা দুজন বলছো যে ও তোমাদের দুজনের ওপর হামলা চালিয়েছে, যদি ও হত্যাকারী হতো তো নিজে হামলা করিয়ে ওই সন্দেহের তীরটা নিজের দিকে টানতো না। এক্স্যাক্টলি স্যার, এটাই আমি ওকে বোঝানোর চেষ্টা করছি। বলুন ভাই, যা খুশি বলে দিও না তো। বলো তো কে করেছে, বলো বলো। এই বিষয়টা খোঁজ নিতে হলে আমাদেরকে প্রথমে রওনকের খোঁজ করতে হবে। স্যার, এটা
রনক সিং এর মোবাইল ফোনের রেকর্ডস আর ওর শেষ লোকেশনের ডিটেলস। করা আছে ভাই। তাহলে খোল না নিজের স্টাইলে। শ্রমণ, ভেতর থেকে আওয়াজ আসছে। বাঁচাও ভাই, ওই আওয়াজটা কোত্থেকে আসছে? শুনতে তো। বাঁচাও। আবে কি হয়েছে বে তোর? তোর টিকিট কে কাটলো? রৌনক, তোমার এই অবস্থা কে করলো? কে করেছে এই অবস্থা বলো? বল না ভাই, বল না। বরুণ ভাই, এই মালটাও তো গেল। আরে মারা যায়নি, অজ্ঞান হয়েছে, হসপিটালে নিয়ে যেতে হবে। চল। ইওর অনার, আমরা রৌনক শ্রীবাস্তবকে খুঁজে বের করেছি। এই সময় উনি হাসপাতালে রয়েছেন। ইওর অনার। মিস্টার পাঠক, উনি হাসপাতালে কেন? ইওর অনার, ওনার গুলি লেগেছিল। দুর্ভাগ্যবশত এর থেকে বেশি তথ্য আমরা ওনার কাছ থেকে এখনো পাইনি। কিন্তু ইওর অনার, কিছু ছবি রয়েছে আমার কাছে এখানে, যার সাহায্যে আমি এই আদালতে প্রমাণ করতে চাইব, আপনি যদি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। ইওর অনার, এটা সেই ঘরের ছবিটা যেখানে বর্মাবাবুকে হত্যা করা হয়েছিল। এটা বর্মাবাবুর দেহের ছবিটা। ইনি হলেন বিন্দিয়া দেবী, আর এটা ওই ঘরের জানালা। ইওর অনার, ইওর অনার, এই ছবিগুলো দেখে জানতে পারা যায় যে ওই ফুলদানি যেটা ওই জানালার পাশে সেদিন রাখা ছিল, সেটা মেঝেতে পড়ে রয়েছে। জানলা থেকে ওইখানে আগের বেশ কিছু জায়গায় রক্তের দাগ রয়েছে ইওর অনার। আর তারপর ওই দেওয়ালে দেখতে পাওয়া যাচ্ছে হাতের ছাপ, যার মানে এটা দাঁড়াচ্ছে ইওর অনার যে যেই সময় বর্মাবাবুর গুলি লেগেছিল উনি জানালার পাশে দাঁড়িয়েছিলেন। সেই কারণে ওনার শরীর থেকে রক্ত ছিটকে দেওয়ালে গিয়ে লাগে। তারপরেই উনি ব্যালেন্স হারিয়ে ফেলেন আর ফুলদানিতে গিয়ে পড়েন। ফুলদানিটা মেঝেতে পড়ে যায় ইওর অনার, আর বর্মাবাবুও হাঁটুর ওপর ভর করে মেঝেতে পড়ে যান। তারপরে উনি উঠে দাঁড়াবার একটা চেষ্টা করেন ইওর অনার, যেই কারণে ওনার রক্ত লাগা হাতের ছাপ ওই দেওয়ালে পাওয়া যায় ইওর অনার। তারপর হাঁটুর ওপর ভর করে এই জায়গা অবধি উনি আসেন, যেখানে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ওটা তো আমি বুঝলাম, কিন্তু আপনি কি বলতে চাইছেন মিস্টার পাঠক? ইওর অনার, আমি এটা বলার চেষ্টা করছি যে যে কোনো দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তো বিন্দিয়ার বর্মাবাবুর ওপর গুলি চালানো কোনোভাবেই সম্ভব ছিল না। ইওর অনার, এই লজিক পুরোপুরি বেসলেস। এটাও হতে পারে যে বিন্দিয়া বর্মা বাবুকে নিজের দিকে ঘোরায় আর সামনে থেকে গুলি চালায়। ইওর অনার, এটা কোনোভাবেই সম্ভব নয়। আর আমি যে কথাটা বলছি তার পিছনে একটা বড় কারণ রয়েছে ইওর অনার। ইওর অনার, বিন্দিয়া বর্মাবাবুর খুবই কাছে দাঁড়িয়েছিলেন। আর যদি এটা মেনেও নিই যে বিন্দিয়া ওনার ওপর গুলিটা চালিয়েছিলেন, তাহলে গুলিটা বর্মাবাবুর দেহের ভেতর থেকে ফুঁড়ে অন্য দিক থেকে বাইরে বেরিয়ে যেত, যেটাকে আমরা আইনি ভাষায় এক্সিট উন্ড বলে থাকি ইওর অনার। কিন্তু এরকমটা সেখানে হয়নি ইওর অনার। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওই গুলি বর্মাবাবুর দেহের ভেতরেই পাওয়া গিয়েছে, কোনো এক্সিট উন্ড ছিল না। যার মানে এটা দাঁড়াচ্ছে ইওর অনার যে ওই গুলিটা ক্লোজ রেঞ্জ থেকে নয়, বরং লং রেঞ্জ থেকে, দূর থেকে চালানো হয়েছে। ঘরের মধ্যে লং রেঞ্জ কি করে পসিবল মিস্টার পাঠক? যেরকম ভাবে এই ছবি থেকে জানতে পারা যাচ্ছে, হত্যার সময় বর্মাবাবু জানালার পাশে দাঁড়িয়েছিলেন ইওর অনার। তো এটার পুরোপুরি সম্ভাবনা রয়েছে যে ওই বিল্ডিংটার সামনে যে বিল্ডিংটা রয়েছে, ওই বিল্ডিং এর জানালা থেকে বা ওই ছাদ থেকে বর্মাবাবুর ওপর গুলি চালানো হয়েছিল। ইটস अगेन বেসলেস। আপনি বুঝতে পারছেন না, বর্মা বাবুর শরীরে যে গুলি পাওয়া যায় সেটা ওই পিস্তল থেকে চালানো হয়েছিল যেটা বিন্দিয়ার হাতে ছিল। এই কথাটা তো সত্যি মিস্টার পাঠক। যদি কেউ সামনের বিল্ডিং এর ছাদ থেকে গুলি চালিয়ে থাকে, তাহলে ওই গুলি বিন্দিয়া দেবীর পিস্টলের গুলির সাথে ম্যাচ কি করে হতে পারে? আগে ইওর অনার, প্রাসঙ্গিক প্রশ্ন। আমি আপনার প্রশ্নের
উত্তর দেওয়ার চেষ্টা করছি। ইওর অনার, যখন আমি ফরেন্সিক রিপোর্টের আরও একবার পরীক্ষা করে দেখি তো একটা বিষয় আমার বড় অবাক লাগে। যে গুলিটা বর্মাবাবুর দেহের ভেতরে পাওয়া গিয়েছে তার মধ্যে কোথাও বর্মাবাবুর শরীরের অংশ লেগেছিল না। ইওর অনার, সাধারণভাবে যখন কোনো গুলি একজন মানুষের শরীরের ভেতর প্রবেশ করে তো আশপাশের অংশ জ্বলে যায় ইওর অনার, আর সেই জ্বলে যাওয়া কিছু অংশ কিন্তু গুলিতেও লাগে। কিন্তু বর্মাবাবুর দেহের কোনো অংশ সেখানে পুড়ে যায়নি, আর ওই গুলিটার মধ্যেও কোনো রকম জ্বলে যাওয়া অংশ কিন্তু লেগেছিল না। মিস্টার পাঠক, আমার প্রশ্নটা এখনো সেখানেই রয়েছে যে মিস্টার বর্মার পিস্তলের গুলি ওনার শরীরে কি করে পাওয়া গেল? ইওর অনার, এই বিষয়টা একদমই ঠিক যে যেই গুলিটা বর্মাবাবুর দেহ থেকে পাওয়া গিয়েছে সেই গুলিটা বর্মাবাবুর পিস্তল থেকেই চালানো হয়েছিল, আর ওই পিস্তল বিন্দিয়ার হাতে ছিল। এই কথাটাও প্রসিকিউটর মহোদয়ের এই কথাটাও কিন্তু ঠিক ইওর অনার, যে ওই পিস্তলটা বিন্দিয়া দেবীর হাতেই কিন্তু পাওয়া গিয়েছিল। কিন্তু ইওর অনার, যেদিন ওই গুলিটা চালানো হয়েছিল সেই দিন ওই বন্দুকটা বিন্দিয়া দেবীর হাতে ছিল না, সেটা বর্মাবাবুর হাতেই ছিল। আর যেই দিন ওই বন্দুকটা বিন্দিয়া দেবীর হাতে ছিল সেদিন সেখান থেকে গুলি চালানো হয়নি ইওর অনার, অন্য কোনো গুলি সেখানে চলেছিল। মিস্টার পাঠক, আই এম কনফিউজড। একটু ঠিক করে বুঝিয়ে বলুন। ইওর অনার, আমি বুঝতে পারছি যে এই বিষয়টাই অনেকটা এরকম অনেকটা ঘেটে যাওয়া বিষয় আর কি। আমি বুঝিয়ে বলার একটা চেষ্টা করছি ইওর অনার। ইওর অনার, 1984 সালে স্টেট ভার্সেস ওয়াবিক রাশিয়া কেসে পোস্টমর্টম রিপোর্ট যেটা ছিল ইওর অনার, সেটা এই কেসের পোস্টমর্টম রিপোর্টের সঙ্গে অনেকটাই মিলে যায়। ওই কেসে আইস বুলেটের ব্যবহার করা হয়েছিল। যেরকমটা আমি এর আগেও বলেছিলাম ইওর অনার, যে যেই দিনে ওই গুলিটা চালানো হয়েছিল যেটা বর্মাবাবুর দেহ থেকে আমরা পরবর্তীকালে পেয়েছি, সেই দিন ওই বন্দুকটা বিন্দিয়া দেবীর হাতে ছিল না, বর্মাবাবুর হাতেই ছিল। সম্ভবত উনি কোনো ফায়ারিং রেঞ্জে সেই গুলি চালিয়েছিলেন ইওর অনার, আর হত্যাকারী সেই সময় ওখানেই ছিল। উনি চালানো ওই গুলিটা পেয়েছিলেন, সেটার আইস বুলেট বানিয়েছিলেন ইওর অনার। আইস বুলেট অর্থাৎ সেই বুলেটটাকে প্রথমে বরফে ঢাললেন, সেটাকে রিকেস করলেন ইওর অনার, আর তারপর সেটাকে অন্য আরেকটা বন্দুকের মারফত চালিয়ে বর্মাবাবুকে হত্যা করেন। আর যেরকমটাই আমি আগে বলেছিলাম ইওর অনার, যে আমার পুরোপুরি সন্দেহ রয়েছে যে যেই জানালার সামনে বর্মাবাবু দাঁড়িয়েছিলেন ওর সামনে যেই বাড়িটা রয়েছে সেই বাড়ির ছাদ থেকে বা কোনো জানালা থেকে এই গুলিটা চালানো হয়েছিল। মিস্টার দাবে, ইয়োলো নাইট ক্লাবের সামনের বিল্ডিং এর ছাদে গিয়ে ভালো করে তদন্ত করুন, ওখানকার ওয়াচম্যানকে ভালো করে জিজ্ঞাসা করুন, আর আদালতের আগামী শুনানিতে ডিটেইলড রিপোর্ট পেশ করুন। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। দেখুন, শুধু 5 মিনিট কথা বলতে পারবেন পেশেন্টের সঙ্গে। খালি 2 মিনিট চাই আমাদের, বুঝতে পেরেছেন? এক্সকিউজ মি, ঠিক আছে। আমরা কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট, আমি বরুণ আর ও শ্রমণ। আমরা এটা জানতে এসেছি যে আপনাকে গুলি কে করেছে। মানে সেদিন রাতে ওই ইয়েলো ক্লাবে কি হয়েছিল? রাতে মার্ডার। বলুন। টেপ? কোন টেপ? টেপ নাম্বার 12। ঠিক, মানে ওই বিপ্লব সেই রাতে মিউজিক বাজাতে বাজাতে কেসটাকে পুরো বাজিয়ে দিয়েছে। আর ওর এই কেসটাকে পুরো ভাঞ্চাল করে দেওয়ার আগে আমাদের ওকে ধরতে হবে। চলো চল।
তোমরা কে ভাই? আবে শোন, সোজাসুজি ভাবে বল যে টেপ নম্বর 12টা কোথায় আছে, নইলে কানে নিচে এমন বাজাবো না তোমাকে একবারে। কি করছিস? গুন্ডামি করছিস কেন? ঠিক করে বল, নম্রভাবে বল। আমি তোকে বিনম্রভাবে জিজ্ঞাসা করছি যে। ছেড়ে দে, আমি জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করো। আমরা অ্যাডভোকেট কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট, আমি বরুণ আর ও শ্রমণ। আমরা একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন করছি, সেই জন্য আমাদের টেপ নাম্বার 12 দরকার। প্লিজ কোঅপারেট। আমি চেক করে দেখছি। বোন ভাই, আরেকটু সুইট করে বলা যাক নাকি ওকে, মানে চা বৃষ্টি এসব অর্ডার করে। 12 নম্বর টেপটা এখানেই ছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না তো। আপনি ছাড়া এই ঘরে আর কে কে আসে? আমি আর ক্যান্টিন বয়। হ্যাঁ, কাল বিপ্লেশও এখানে এসেছিল। বিপ্লেশ? বিপ্লেশ? এই যে তুই এখানে কি করছিস বস? হ্যাঁ, তাও এডিটিং রুমে? এডিটার সন্দীপ আমার বন্ধু, ওর সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম। চল। ইউলো নাইট ক্লাবের সামনের বিল্ডিং এর নাম তারা অ্যাপার্টমেন্ট, আর পুলিশের সন্দেহ যে গুলি ওখান থেকেই চালানো হয়েছে। আমার বিশ্বাস গুলি ঘরের ভেতর থেকে চালানো হয়েছিল। এই মেটালিক স্ট্যাচু যেটা জানালার পাশে পড়েছিল, গুলি লাগার ফলে এতে গর্ত হয়ে যায়। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে কিছু ছবি দেখাতে চাই। অনুমতি দিলাম। বিন্দিয়া এখানে দাঁড়িয়েছিল, আর ও এখান থেকে গুলি চালায় সেটা সবাই শোনে। যেহেতু ও নেশায় ছিল, হতে পারে যে ভুল করে ট্রিগারে চাপ লেগে যায়। গুলি চালিয়েছিল ঠিকই, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। গুলি রিবাউন্ড হয়ে বর্মা বাবুর লাগে, যে পাশেই দাঁড়িয়েছিল। গুলি রিবাউন্ড হয় কারণ ওর ভেলোসিটি কম ছিল, আর বর্মা বাবুর শরীর থেকে গুলিটা বেরিয়ে আসতে পারেনি। দ্যাট মিন্স নো এক্সিট মোড। ভ্যালিড পয়েন্ট, কিন্তু আপনার কি বক্তব্য মিস্টার পাঠক? আমার এটাই বলার আছে যে এই তথ্যটা পেশ করার জন্য মীরা দেবী যেভাবে পরিশ্রম করেছেন, এই পরিশ্রমটাকে আমি কুর্নিশ করছি, কিন্তু এটা অর্ধসত্যই অনার। আমি ওনার কথার সঙ্গে সহমত যে আমার মক্কেল বিন্দিয়া নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, উনি সচেতন ছিলেন না। তো এটা সম্ভব যে ভুলবশত উনি ট্রিগার প্রেস করে দেন আর গুলিটা ছিটকে যায় ওখান থেকে, যেরকমটা হয়তো হয়েছিল। কিন্তু এছাড়া ওনার যেই থিওরিগুলো রয়েছে, যেই বক্তব্যগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে আমি সহমত নই ওনার। কেননা আমি নিজে পরিশ্রম করেছি। আপনি যদি বলেন তো সেগুলোকে আমি পেশ করব। অনুমতি দিলাম। ইয়নার, এটা বর্মবাবুর ঘরের একটা প্রতিলিপি, যেই ঘরে এই ঘটনাটা ঘটেছিল। যেই সময় ওই ঘটনাটা ঘটেছিল ইয়নার, বর্মবাবু এখানে দাঁড়িয়েছিলেন এই জানালার পাশে। বিন্দিয়া এখানে ছিলেন। আর আমি একদম সহমত প্রসিকিউটর মহোদয়ের কথার সঙ্গে যে ভুলবশত ওনার হাত থেকে গুলি ছিটকে যায়। গুলিটা গিয়ে এই লোহার তৈরি মূর্তিটাতে গিয়ে লাগে, যেটা এখানে রাখা রয়েছে এই জানলার পাশে অনার। এখন গুলিটা ওখানে গিয়ে লাগার আর ফিরে আসার ডিরেকশনটা অনার এই অ্যাঙ্গেলে গুলিটা ফিরে আসার কথা, নাকি এখানে। আর ঠিক যেভাবে বর্মাবাবু দাঁড়িয়েছিলেন আর যেই অ্যাঙ্গেল থেকে, যেই ট্র্যাজেক্টরি দিয়ে ওই গুলিটা বর্মাবাবুর গায়ে গিয়ে গুলি লাগে অনার, তো এটা স্পষ্ট যে গুলিটা জানলার বাইরে থেকে চালানো হয়েছিল। বিন্দিয়ার হাত থেকে যে গুলিটা ছিটকে ছিল, সেটা এই মূর্তির সঙ্গে ধাক্কা লেগে এই দরজার দিকে এগিয়ে যায়। যদি গুলি দরজায় লেগে থাকে তো পুলিশ কেন পেল না? সঠিক প্রশ্ন ইয়নার। পুলিশ সেদিন সেই গুলিটা পায়নি, কেননা ওই গুলিটা এমন একজন ব্যক্তির গায়ে গিয়ে লাগে যে সেই সময় ঘটনাচক্রে দরজাটা খুলে সেখানে গিয়ে দাঁড়িয়েছিল, মিস্টার রৌনক শ্রীবাস্তব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। যদি গুলি দরজায় লেগে থাকে তো পুলিশ কেন পেল না? কেননা ওই গুলিটা এমন একজন ব্যক্তির গায়ে গিয়ে লাগে যে সেই সময় ঘটনাচক্রে দরজাটা খুলে সেখানে গিয়ে দাঁড়িয়েছিল,
মিস্টার রৌনক শ্রীবাস্তব। কিন্তু রানাক ওখানে কি করছিল? ইওর অনার, এই প্রশ্নটার উত্তর জানার জন্য আমাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে, কেননা এখনো রৌনক অজ্ঞান অবস্থাতেই রয়েছেন। কিন্তু ইওর অনার, তারা অ্যাপার্টমেন্টের ওয়াচম্যান, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এই সময় এই আদালতে উপস্থিত রয়েছেন। আপনি যদি অনুমতি দেন তো তার বক্তব্য আমি দাখিল করতে চাইব। অনুমতি দিলাম। সেই দিন ওই রাত 9টা নাগাদ আমি পাম্প চালাতে গেছিলাম, তখনই জোরে আওয়াজ হলো। ওখানে কে? আরে দাঁড়াও, কে ওখানে? আমি ওকে তাড়াও করি, কিন্তু ওই ব্যাগ হাতে লম্বা লোকটা দৌড়িয়ে পালিয়ে যায়। সম্ভবত সে অপরাধীই ছিল বোধহয়। অপরাধী বর্মা বাবুকে মেরে বিন্দিয়ার ঘাড়ে কেন দোষ চাপাতে যাবে? আই মিন, কে এই মানুষটা? না, আপনার সব প্রশ্নেরই উত্তর দেব, কিন্তু তার আগে ইওর অনার, আমি শিল্পা দেবীকে এই কাঠগড়ায় ডেকে নিয়ে এসে কিছু জিজ্ঞেস করতে চাই। অনুমতি দিলাম। আমি বুঝতে পারছি যে আপনি চিনতে পেরেছেন এই খামটাকে, আর ভাবছেন হয়তো যে এই খামটা আমার কাছে কি করে আসলো। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাকে এক প্রকার ঠকিয়ে আমার সহায়করা আপনার অফিস থেকে, আপনার দপ্তর থেকে, আপনার কার্যালয় থেকে এটা নিয়ে আসে। শিল্পা দেবী, আই এম সরি, কিন্তু আপনাকে একটা ডিস্টার্বিং নিউজ দেওয়ার ছিল। কি? রৌনকের খোঁজ পাওয়া গিয়েছে? আগে হ্যাঁ, রৌনক অ্যাকচুয়ালি হসপিটালে অ্যাডমিটেড। কি? বাট ডোন্ট ওয়ারি, হি ইজ ফাইন। এর ভেতরে এই যে এই ছবিটা রয়েছে, আর একটা এটার সঙ্গে একটা চিঠিও রয়েছে। না না স্যার, প্লিজ প্লিজ ওই লেটারটা পড়বেন না, প্লিজ। আমি এটাকে পড়বো না। এই চিঠিটা তো সম্ভবত আপনি লিখেছেন, সম্ভবত আপনি এটা কাউকে পাঠাতে চাইছিলেন, কিন্তু আপনি পাঠাননি। কিন্তু এটা যখন আদালতে এভিডেন্স হিসেবে এখানে এসেছে, তাহলে এটাকে এখন তো পড়তে তো হবেই। প্রিয় আনন্দবাবু, আপনার নামের মতন আমার জীবনেও আনন্দ ভরে দিন। আমায় একবার আপনার ফিল্মের অভিনেত্রী বানিয়ে দিন, তারপর দেখুন। আর আপনি দয়া করে এই কথাটা রৌনককে বলবেন না। ও আমার প্রেমিক, তাই আমার জন্য একটু চিন্তা করে। একবার অভিনেত্রী হয়ে গেলে তারপর যা হবে দেখা যাবে। আপনার অভিনেত্রী শিল্পা সিং। খুবই সুন্দর লেখেন আপনি। তা ঠিক পরেই আপনি আনন্দবাবুর ঘনিষ্ঠ হওয়ার একটা চেষ্টা করেন। এক্সকিউজ মি ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কেডি স্যারের সঙ্গে কথা বলতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, আমি বিপ্লেশকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। অনুমতি দিলাম। ইওর অনার, বরুণের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে বিপুলেশ বাবু এই সিঁড়িটাকে নষ্ট করে ফেলার একটা চেষ্টা করছিলেন। লাইটার দিয়ে সিগারেট জ্বালানোটাও বাজে কাজ, আর প্রমাণ জ্বালানো। যদি আপনি অনুমতি দেন তো দেখা যাক এটার মধ্যে কি আছে। অনুমতি দিলাম।
কি রয়েছে বিপুলেশবাবু এর মধ্যে? হ্যাঁ, দেখুন উকিলবাবু, আমি জানতামই না যে সিঁড়িতে কি রয়েছে। আমাকে বলা হয়েছিল সিঁড়িটাকে তাড়াতাড়ি ডিস্ট্রয় করে দিতে। আচ্ছা, বলা হয়েছিল আপনাকে? কে দিয়েছিল আপনাকে আদেশটা? আসলে ওটা বর্মাবাবুর চাকর কমলেশ। কমলেশের এই কেসের সঙ্গে কি সম্পর্ক? ইওর অনার, এটা তো আমরা তখনই জানতে পারবো যখন আমরা এটা জানতে পারবো এই যে জায়গাটা এই সিটিতে আমরা দেখতে পাচ্ছি, এটা বর্মাবাবুর বাংলো। আর বর্মাবাবুর বাংলোতে এই যে অজ্ঞাত পরিচয় ব্যক্তি রয়েছেন, উনি কে আর উনি কি করছিলেন সেদিন। আর কমলেশ যে বর্মাবাবুর চাকর ছিল, সে এই সিটিটা নষ্ট করার নির্দেশ কেন দিয়েছিল? আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি। বল, সেই গর্তটা কোথায় খুঁড়েছিস তুই? আমি কোনো গর্ত খুঁড়িনি স্যার, কোনো গর্ত বল, খুঁড়িনি। বলছি স্যার, এক্ষুনি সব বলছি, এক্ষুনি বলছি। ওখানে আইলা, এ তো পুরো কঙ্কাল হয়ে গেছে। এলো কেস করেছে বস। খুব ভালো হয়েছে বেঁচে গেছি বস, নইলে না আমারও খুব ইচ্ছে ছিল বস এই আনন্দ বর্মার সঙ্গে কাজ করার। স্যার, আমার তো মনে হয় এই আনন্দ বর্মা সাইকোপ্যাথ কিলার ছিল। আমার এরকমটা মনে হচ্ছে যে এই দুটো মেয়ের হত্যার কারণেই আনন্দের হত্যাটা হয়েছে। তার মানে কি বস, ওই কেউ বদলা নেওয়ার জন্য এরকম করেছে বস? স্যার, এখন এটা কি করে জানবো যে ওই লোকটা কে, যে আনন্দ বর্মার উপরে প্রতিশোধ নিতে চাইছিল? এই বিষয়টাতে আমাদের সাহায্য এই মেয়ে দুটো করবে। তার মানে বস মিরাকেল করতে হবে, মানে ওই আত্মা ফাত্তা আসবে, কোর্টে সাক্ষী প্রমাণ দেবে কি বস? বলুন, ওই টেপটায় কত তারিখ ছিল? স্যার 12 মে 2013। অর্থাৎ 12ই মে পর্যন্ত এই মেয়ে দুটো জীবিত ছিল। পুলিশের তালিকা থেকে একটু খোঁজ নিয়ে দেখ এই মেয়ে দুটো আসলে কে। হ্যাঁ বস। রনক, তুমি ঠিক আছো তো? আই হোপ বিন্দিয়ার গুলি তোমার লাগেনি। আর হ্যাঁ, মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটা ফোন করো প্লিজ। তানিয়া আর রৌনককে নিয়ে এত চিন্তার কারণটা কি? স্যার, তানিয়া কি করে জানলো যে রৌনকের গুলি লাগতে পারে? এখন এই প্রশ্নের উত্তরটা তো তানিয়াই দিতে পারবে। যাও, খোঁজ নিয়ে দেখো। হাই দাবে। আরে বরুণ, কি খবর? মামা দাবে স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। দাবে, এই ফটোগ্রাফগুলো দেখো। তোমাদের পুলিশ ডেটাবেসের রেকর্ডে এই গয়নাগুলো সার্চ করো। বুঝে যাবে। বলো। এটাকে ডেটাবেসে চেক করো।
বরুণ, ম্যাচ পাওয়া গেছে। আরে বাহ, তবে ওই যে লোকটা ওই গয়না পরা মেয়েটার নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছিল, তার ঠিকানাটা লেখো। আমার মেয়ে মুস্কান হিরোইন হতে চেয়েছিল। একদিন ও বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর থেকে আমি আমার মেয়ের মুখ কখনো দেখিনি। ক্ষমা করবেন, কিন্তু আপনারা ওকে কখনো খোঁজার চেষ্টা করেননি? দেবিকাকে মুম্বাইতে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। যে বদমাশ আমার মেয়েকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিরোইন বানানোর যে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল, তার কখনো ভালো হবে না, কখনো ভালো হবে না। আপনি কি সেই লোকটাকে চেনেন? হ্যাঁ, ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং ডিরেক্টরের কাজ করছে। দেবিকার ডায়েরিতে আমি ওর মোবাইল নম্বরও দেখেছি। আরে কি? আরে এটা তো খুব ভালো কথা, তাড়াতাড়ি ওর নাম্বারটা দাও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমারই দোষ ছিল স্যার। টাকা পয়সার লোভে আমি আমার মালিকের হয়ে কাজ করতাম স্যার। ওই দুটো মেয়ের মৃতদেহ মাটিতে পোঁতার জন্য উনিই আমাকে বলেছিলেন। উনি নতুন নতুন মেয়েদের হিরোইন বানাতে চাইতেন, আর যদি কোনো মেয়ে ওনার কথা অনুযায়ী কাজ না করতো তাহলে উনি ওখানেই ওই মেয়েদের গলা টিপে মেরে ফেলতেন স্যার। মানছি বর্মা বাবু যেটা করেছেন সেটা ইনহিউম্যান ছিল, কিন্তু তার মানে এটা দাঁড়ায় না যে বিন্দিয়া ওনাকে মারেননি। হতে পারে বর্মা বাবু বিন্দিয়ার গলা টেপার চেষ্টা করছিল আর সেলফ ডিফেন্সের জন্য বিন্দিয়া ওনাকে গুলি করে দেয়। প্রসিকিউটর ম্যাডাম, যদি এরকমটা হয়ে থাকতো তো তাহলে বিন্দি আমাদের সবাইকে এটা বলেই দিতে হয়তো, কারণ এর মধ্যে লুকোনোর কি আছে আর। কিন্তু ইওর অনার, যেটা লুকোনো হয়েছে আমাদের থেকে এই সময়, তাকে আদালতের সামনে নিয়ে আসা খুব জরুরি। মিস্টার পাঠক, কে তিনি? কিন্তু ইওর অনার, যেটা লুকোনো হয়েছে আমাদের থেকে এই সময়, তাকে আদালতের সামনে নিয়ে আসা খুব জরুরি। মিস্টার পাঠক, কে তিনি? ইওর অনার, আমার সহায়করা কয়েকটা ছবি সেখান থেকে জোগাড় করেছে। এই ছবিগুলোতে দেবিকা, স্বর্গীয় দেবিকা ইওর অনার, তার পরিবারের সঙ্গেই রয়েছেন। আপনি যদি অনুমতি দেন তো আমি শিল্পা দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য একবার অনুমতি চেয়ে নেব। অনুমতি দিলাম। ওই ছবিগুলোতে দেবিকা দেবীর সঙ্গে আপনাকেও দেখতে পাওয়া যাচ্ছে। দয়া করে এই আদালতকে বলুন যে দেবিকা দেবীর সঙ্গে আপনার ঠিক কি সম্পর্ক ছিল। স্যার, দেবিকা আমার ছোট বোন ছিল। ও হিরোইন হওয়ার জন্য মুম্বাই পালিয়ে এসেছিল। অনেকদিন ধরে ওর কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তাই আমি ওর পেছন পেছন মুম্বাই চলে আসি। আমার কাছে শুধুমাত্র ছোটকুড়ি নাম্বার ছিল, আর ছোটকুই বিন্দিয়াকে বর্মাবাবুর কাছে নিয়ে যায়। ব্রেক তো তোমাকে দিতেই হতো, আমি যে তোমাকে এনার সঙ্গে দেখা করতে এনেছি। আমি ছোটকুকে বহুবার দেবিকার বিষয়ে জিজ্ঞেস করি, কিন্তু ও ঠিক করে কোনো উত্তরই দিচ্ছিল না। তারপর আমি নিজেই বর্মাবাবুর ঘনিষ্ঠ হতে থাকি, যাতে উনি আমাকে তার ফিল্মে নিয়ে নেন আর আমার বোন দেবিকার বিষয়ে খবর পেয়ে যায়। আর যখন আপনি জানতে পারলেন যে দেবিকাকে হত্যা করা হয়েছে, তখন আপনি বর্মাবাবুকে মারার জন্য সেদিকে গেলেন? না না স্যার, এরকম কোনো ব্যাপার না, আর এই কথাটা সত্যি নয়। এটা ঠিক কি না আমি চাই ইওর অনার যে সেটা রৌনক কাঠগড়ায় এসে আমাদেরকে বলুক। অনুমতি দিলাম। হ্যাঁ স্যার, এটা সত্যি যে শিল্পা এটা জেনে গিয়েছিল বর্মাবাবুই দেবিকাকে খুন করেছে, আর সেদিন রাতেও প্রতিশোধ নেবার জন্য বর্মাবাবুর ঘরে যাওয়ার জন্য জিদ করছিল। কিন্তু আমি ওকে আটকাই, কিন্তু আমার কোনো কথা না শুনে চলে গেল। তখন আমি ওর পেছন পেছন গেলাম। আমার মনে হলো যে ও নিশ্চয়ই আজ বর্মাবাবুকে খুন করবে। কিন্তু যখন আমি হোটেলের করিডোরে পৌঁছালাম তো আমি দেখলাম সেখানে শিল্পা ছিল না। আমি যখন ফিরে আসছিলাম আমি ঘরের ভেতর থেকে জোরে কথাবার্তা শুনলাম। গুলি করে দেব আমি, একদম সামনে এগোবে না, আমি মেরে ফেলবো। আমার মনে হলো শিল্পা হয়তো ভেতরেই আছে। বন্দুক আছে। রৌনক, তুমি এখানে? শিল্পা এখানেই আছে তো? শিল্পা এখানে নেই, তুমি যেতে পারো। তখন হঠাৎই আমার গুলি লাগলো। তো তাহলে এই পরিস্থিতিতে এটা কি কোনোভাবে সম্ভব নয় রৌনক যে শিল্পাই বর্মাবাবুকে হত্যা করেছে? না, ও তো আমার সাথে ছিল।
ওই তো আমাকে গাড়িতে বসিয়ে নিজের সাথে নিয়ে গেল আমায়। রনক, রনক তোমার গুলি লেগেছে। পরে বলছি সব। কি হয়েছে নাকি? এখান থেকে নিয়ে চলো। যেহেতু আমার গুলি লেগেছিল তাই আমরা তখন ভাবলাম যে কোনো নর্মাল হসপিটালে যাওয়া ঠিক হবে না, কারণ ইনভেস্টিগেশনের সময় এটা প্রমাণ হয়ে যেত যে শিল্পা বর্মাবাবুকে মারতে চাইছিল। সেই জন্য একটা লোকাল ডাক্তারকে ডেকে এনে আমার চিকিৎসা করায়। স্যার আমি সত্যি বলছি, শিল্পা এই খুনটা করতে পারে না। না না না, আমি জানি এটা। আর ইউর অনার, আমি যেটা জানি সেটা এখন সময় হয়ে গিয়েছে যে আদালতের সামনে বলে দেওয়ার। আপনি যদি অনুমতি দেন তো আমি তানিয়া দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। আপনার সন্দেহ তালিকায় কি শুধু আমিই রয়েছি? কি করব বলুন তানিয়া দেবী, আপনি কাজটাই এরকম কিছু করেছেন, কিন্তু আমি কথা দিচ্ছি আপনাকে এবার আমি আর আপনার উপর সন্দেহ করব না, কেননা এখন সময় এসে গিয়েছে আপনার অপরাধটা প্রমাণ করানো। আরে এটা তো এক্ষুনি প্রমাণ হলো যে বর্মাবাবুর ওপর গুলি চলার সময় আমি নিচে ডান্স ফ্লোরে ছিলাম। না 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 না, যেই সময় গুলি চালানো হয়েছিল বর্মাবাবুর ওপর সেই সময় নয়, সেই ঘটনার এই ধরুন 5-6 মিনিট পর আপনি সবার সঙ্গে সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু এইটার ওপর তো তর্ক বিতর্ক চলতেই পারে। আমি আপনাকে একটা জিনিস শোনাতে চাইব। ইউর অনার, রৌনকের মোবাইল ফোন এটা, যার মধ্যে একটা বার্তা, ভয়েস মেসেজ শুনতে চাইবেন আপনি? শুনুন। রৌনক, তুমি ঠিক আছো তো? আই হোপ বিন্দিয়ার গুলি তোমার লাগেনি। আর হ্যাঁ, মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটা ফোন করো প্লিজ। আরো একবার শুনুন এটা। রৌনক, তুমি ঠিক আছো তো? আই হোপ বিন্দিয়ার গুলি তোমার লাগেনি। আর হ্যাঁ, মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটা ফোন করো প্লিজ। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। আমি এটা জানার জন্য খুব উদ্গ্রীব যে আপনি কি করে জানলেন যে রৌনকের গুলি লেগেছিল, কেননা এই বিষয়টা তো শুধু শিল্পা আর রৌনক জানতো। এখন আমি তো এমনি ফোন করেছিলাম রৌনককে, তখন ওর ফোন সুইচ অফ ছিল, সেই জন্য ভয়েস SMS পাঠিয়েছিলাম। আপনি এমনি রৌনককে ফোন করলেন আর এমনি ওকে জিজ্ঞেস করলেন যে গুলি ওর লেগেছে কি লাগেনি? এই কথাটাকে বিশ্বাস করা কঠিন তানিয়া দেবী। আপনি কি করে জানতে পারলেন যে রৌনকের গুলি লেগেছিল? আপনি তো 5-7 মিনিট পর সেখানে গিয়েছিলেন। আমি শব্দ খুঁজে পাচ্ছেন না, আপনি শব্দ খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনাকে একটা ভেতরের কথা আমি বলতে চাইছি। এই শহরে দুজনই মানুষ রয়েছেন যারা কার্তুজ বানিয়ে থাকেন, আর তাদের মধ্যে একজন ওই বিশেষজ্ঞ ওই আইস বুলেট বানানোর জন্য, আর যাকে দিয়ে আপনি ওই আইস বুলেট বানিয়েছিলেন তিনি এই সময় ইন্সপেক্টর দাবের হেফাজতে রয়েছেন। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে যদি আপনার ঘরে তল্লাশি চালানো যায় তাহলে ওই রাইফেল যেটা দিয়ে আপনি আইস বুলেট চালিয়েছিলেন সেটা আপনার ঘরে অবশ্যই পাওয়া যাবে, আর সেটার ব্যালিস্টিক রিপোর্ট আমরা বার করিয়েছি। তো আমাদের পুরোপুরি বিশ্বাস রয়েছে যে সেটার মধ্যে আপনার আঙুলের ছাপ নিশ্চয়ই পাওয়া যাবে। তো কি করতে চাইবেন আপনি? আপনি কি চাইছেন যে আমরা এই কাজটা করি, নাকি আপনি আমাদের সাহায্য করবেন? আপনি আমাদের বলবেন যে আপনি কি করে জানতে পারলেন, কেননা আপনি তারা অ্যাপার্টমেন্টের ছাদে সেদিন ছিলেন। ছিলেন কি ছিলেন আপনি তারা অ্যাপার্টমেন্টের ছাদে? গুলি চালিয়েছিলেন কি চালাননি আপনি আনন্দ বর্মার ওপর? আমি সব বলছি। বর্মা আমাকে বলেছিল যে ওই রোলটা ও আমাকেই দেবে আর আমি সুপারস্টার হয়ে যাব, কিন্তু কিন্তু ও এই অশিক্ষিত বিন্দিয়াকে হিরোইন অ্যানাউন্স করে আমাকে ইনসাল্ট করেছিল। আর সেই উঠতি তারকা হলো বিন্দিয়া। আর তখনই আমি ভাবলাম যে এর বদলা আমি নিশ্চয়ই নেব। বর্মা, তুমি অনেক বড় ভুল করেছো আমাকে এই ফিল্মটা থেকে বের করে।
আমি তোমাদের দুজনকে ছাড়বো না। গত 6 মাস ধরে বর্মার সঙ্গে আমি ওর ছায়ার মতন ঘুরছিলাম। ওর সমস্ত সুখ, ওর অভ্যেস, ওর দুর্বলতা সব কিছু জানতাম আমি। আসলে ওর ফায়ারিং করার আর শেখানোর খুব শখ ছিল। ও আমাকে ওর নিজের পিস্তল দিয়ে ফায়ারিং করা শিখিয়েছিল। আমি একটা গুলিও চালিয়েছিলাম। আমি আসলে ওকে খুব ভালোবাসতাম, সেই জন্য ওর ফায়ার বুলেটটাও খুব যত্নে রাখতাম নিজের কাছে। কিন্তু যেদিন ও আমাকে ঠকালো, সেদিন আমি ওর শেখানো পদ্ধতিকে ওর উপরেই অ্যাপ্লাই করলাম। একটা ফিল্মে ওর হিরোইনের হাতে আইস বুলেট দিয়ে ভিলেনের মার্ডার করিয়েছিল, আর আমিও তাই আমার ভিলেনকে মারার জন্য একটা আইস বুলেট তৈরি করে নিজের গাড়ির পোর্টেবল ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন বিন্দিয়াকে নিয়ে ও ক্লাবে পৌঁছয় তখন আমি জানতাম যে খানিকক্ষণ পরে ও বিন্দিয়াকে ঘরে নিয়ে যাবে। ওকে পিস্তল চালানো শেখা। বার্মার ফায়ারিং বুলেটটাকে নিয়ে তারা অ্যাপার্টমেন্টের টেরেসে পৌঁছায়। আমি গুলি চালাতেই যাচ্ছিলাম, তখনই সেখানে রনক চলে আসে। রনক, তুমি এখানে? শিল্পা এখানেই আছে তো? শিল্পা এখানে নেই, তুমি যেতে পারো। আর ডিরেক্টর বার্মা আবার আমার টার্গেটে ফিরে আসার সাথে সাথে আমি গুলিটা চালাই। যে সময় আমি গুলিটা চালাই ঠিক ওই সময় বিন্দিয়াও গুলি চালায়। আমার গুলিটা ভার্মার লাগে আর বিন্দিয়ার গুলিটা রনকের গায়ে। ওর জন্য খুব খারাপ লাগছিল, সেজন্য আমি ওকে ওই ভয়েস মেসেজটা পাঠিয়েছিলাম। The defense rests your honor. সমস্ত সাক্ষী এবং প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত মঞ্জুলা আর দেবিকার ডেড বডিজের বেআইনিভাবে কবর দেওয়ার অপরাধের জন্য কমলেশের ওপর মোকদ্দমা চালানোর হুকুম দিচ্ছে। আর আনন্দ বর্মাকে খুন করবার অপরাধে তানিয়া খোসলাকে আজীবন কারাবাসের সাজা দেওয়া হচ্ছে, আর বিন্দিয়া মাদ্রেকে নির্দোষ মেনে নিয়ে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। থ্যাংক ইউ। দ্য কেস ইজ ক্লোজড। আরে মীরা দেবী, ওই মীরা যিনি ছিলেন তিনি তো যোগিনী ছিলেন, আর আপনি না মানে জিজ্ঞেস করছিলাম